गुड आफ्टरनुन सकलके प्रत्येकके स्वागत जानाচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক মনোযোগ দিয়ে আপনি আপনার প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে প্রপার শুনতে পারছেন এবং স্ক্রিন আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আপনাদের 26 অক্টোবর এবং 2রা নভেম্বর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে। আমরা হাতে যদি দেখি মাত্র আর ওই 68 থেকে 70 দিন মতো সময় রয়েছে, মানে ওই টেনে টুনে 2 মাস মতো সময় আপনাদের আর রয়েছে। আর এই 2 মাসের মধ্যে আপনাদের অনেক কিছু পড়তে হবে, যেমন ম্যাথামেটিক্স পড়তে হবে, তার মধ্যে অ্যারিথমেটিক যে পোর্শনটা রয়েছে সেটা পড়তে হবে এবং সেখান থেকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর মক টেস্ট দিতে হবে এবং সেই সঙ্গে জিকে রয়েছে। জিকেতে তো প্রচুর জায়গা, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, এই পার্টগুলো রয়েছে। এছাড়াও আপনাদের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আর রয়েছে গ্রুপ সির জন্য ইংলিশ গ্রামার। এতগুলো জায়গা আপনাদের রয়েছে। তো তার জন্য আমরা রাত্রের পাশাপাশি দুপুরবেলাতেও ক্লাস রেখেছি, যাতে আপনাদের এক্সামের অনেক আগেই সিলেবাসটা শেষ করিয়ে দিয়ে প্রচুর সংখ্যক প্রশ্ন প্র্যাকটিস করানো যায়। তো আপনারা জানেন যে প্রত্যেক দিন দুপুরবেলায় ম্যাথামেটিক্স ক্লাস হয়ে থাকে, মানে অঙ্কের ক্লাস হয়ে থাকে, কিন্তু আজকে অঙ্কের ক্লাস হচ্ছে না। তার কারণ হচ্ছে সকাল থেকে ইলেকট্রিসিটি এখানে ছিল না, আর ইলেকট্রিসিটি না থাকার জন্য পিডিএফটা তো ওয়ার্ড ফাইলে ছিল, ওয়ার্ড ফাইল থেকে পিপিটিতে ট্রান্সফার করা হয়ে ওঠেনি। ইলেকট্রিসিটি না থাকলে আর এখানে ওই যে ব্যাকআপ অপশানও নেই আর কি, ইনভার্টারও নেই। তো তার জন্য মানে ম্যাথামেটিক্সের যে পিডিএফ সেটা ওয়ার্ড থেকে পিপিটিতে কনভার্ট করা হয়নি। তো তার জন্য আপনাদের আজকের যে ক্লাস হবে সেটা হবে জিকে ক্লাস। এবং জিকের কোন জায়গাটাকে নিয়ে আমরা আলোচনা করব, জিকের আমরা আজকে WBSSC গ্রুপ ডিতে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো টোটাল এখানে 15টা প্রশ্ন রয়েছে। 15টা প্রশ্ন তো আমি আলোচনা করবই, এবং সেই 15টা প্রশ্নের যে এক্সপ্লানেশান, মানে তারও যে আশেপাশটাতে আরও কোন ধরনের কি প্রশ্ন হতে পারে না হতে পারে, এগুলোকে নিয়েও আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। এখানে অনেক তথ্য রয়েছে, প্রত্যেকটা তথ্যই আপনাদের আপকামিং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং সেই সঙ্গে আরও যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের বলা হয়েছিল যেহেতু আমাদের সময় অল্প রয়েছে, আপনাদের লাইভ ক্লাসের পাশাপাশি কিছু রেকর্ডেড ক্লাসও দেখতে হবে। তো দেখবেন আমি আরও একটা প্লেলিস্ট আপনাদের ওই যে আগের যে প্লেলিস্ট সেখানে যুক্ত করে দিয়েছি এবং গ্রুপে আমি আজকে পাঠিয়েও দিয়েছি। তো সেখানে দেখবেন আমি 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার ক্লাস আমি তার ক্লাসের যে প্লেলিস্ট সেখানে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে সেই ক্লাসগুলোকে রিভিশন করবেন। আর পিডিএফ যদি দরকার হয় তাহলে লেটস ক্র্যাক শুভজিৎ স্যার বলে একটা আপনার টেলিগ্রাম চ্যানেল রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আর কি, সেই লিঙ্কও আমি গ্রুপে দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে ওই যে ক্লাসগুলোর যে পিডিএফ, সেই পিডিএফ দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে পিডিএফটাও সংগ্রহ করে পড়তে পারেন। আগে ক্লাস করবেন, তারপর পিডিএফটা দেখে রিভিশন করবেন। বোঝা গেল? আর আরেকটা জায়গা, সেটা হচ্ছে আমি স্ট্যাটিক জিকেরও বেশ কিছু ক্লাস করিয়েছিলাম সেখানে। সেই স্ট্যাটিক জিকের যে রেকর্ডের যে প্লেলিস্ট সেটাও আমি দিয়েছি, মানে এর আগে ক্লার্কশিপের করানোগুলো, তো তারও প্লেলিস্ট আমি ওখানে দিয়েছি। তো সেখান থেকেও আপনাদের ক্লাসগুলোকে করতে হবে। ক্লাসগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই দেওয়া হয়েছে, নচেত দেওয়া হতো না। তো একটু কষ্ট হলেও ক্লাসগুলোকে একটু করতে হবে। ক্লাসগুলোর যে ডিউরেশান হয়তো একটু বেশি আর কি, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার কাছে, কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ওই ক্লাসগুলো আপনাদের আপকামিং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির জন্য। তাহলে সিলেকশান নিতে হলে একটু কষ্ট করতে হবে, আর তার জন্য একমাত্র উপায় যেটা, সেটা হচ্ছে পড়তে হবে। আর ওই যে স্ট্যাটিক যে জিকে রয়েছে, সেই স্ট্যাটিক জিকে বলে দিচ্ছি ম্যাডাম। আর স্ট্যাটিক যে জিকে রয়েছে তারও পিডিএফ যদি আপনারা পেতে চান আর কি, যদিও সেলফ নোটস বানানোটা সবচেয়ে বেটার হবে আর কি, কিন্তু আপনারা যদি মনে করেন যে পিডিএফটা পেলে ভালো হয় আর কি, তাহলে ওই টেলিগ্রাম চ্যানেলেই পিডিএফ রয়েছে। লেটস ক্র্যাক শুভজিৎ স্যার বলে যে টেলিগ্রাম চ্যানেল, দেখবেন আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ওখানে জয়েন আপনারা করে যাবেন। ওখানে দেখবেন পিডিএফগুলো রয়েছে, তাহলে ওই ক্লাসগুলোকে আপনারা চটপট দেখে শেষ করুন।
আমি এরপর থেকে আপনাদের মক টেস্ট নিতে শুরু করব আর কি। আর সামনে আপনাদের ইংলিশ গ্রামারও শুরু হয়ে যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসও শুরু হবে আর কি। তো তখন কিন্তু চারিদিককার সমস্ত কিছু এসে পড়বে আর কি, তখন কিন্তু চাপটা নেওয়া একটু কঠিন হয়ে যাবে। আর আপনারা অনেকেই WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতেও রয়েছেন, আবার আপারেও রয়েছেন। আপারের পড়াও পড়তে হবে, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পড়াও পড়তে হবে, তখন কিন্তু আরও চাপ হয়ে যাবে। তাহলে এখন থেকেই শুরু করে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। আপনি স্ট্যাটিক পার্ট, হ্যাঁ ম্যাডাম, কাজে লাগবে না কেন, অবশ্যই কাজে লেগে যাবে। স্ট্যাটিক পার্ট মানে কি, ওই SST সোশ্যাল স্টাডিজ যেটা রয়েছে আর কি, সেই সোশ্যাল স্টাডিজ তো সবই আর কি আপারেও কাজে লেগে যাবে। চলুন, আর বেশি দেরি আমরা করছি না, সরাসরি আমরা ক্লাসের মধ্যে যাই। চলুন, আজকে আমরা আলোচনা করব হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিতে WBSSC গ্রুপ ডিতে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং তার ডিটেল এক্সপ্লানেশন। আর একটা মক টেস্ট নেব বলেছিলাম আর কি, সেটা হচ্ছে জিওগ্রাফির দুটো ক্লাস আমি করিয়েছি, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির দুটো ক্লাস হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আমি মাত্র দুটো ক্লাস করেছি, মানে তার ফিজিওগ্রাফিক ডিভিশনের ওপর, মানে তার যে ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেই ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের ওপর আমি মাত্র দুটো ক্লাস করিয়েছি। সেই দুটো ক্লাস থেকেই আজ রাত্রি 9টার সময় আপনাদের OMR মক টেস্ট হবে, প্রত্যেকেই সেই OMR মক টেস্টে অংশগ্রহণ করবেন এবং প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? দুটো ক্লাস কোথায় রয়েছে, আপনাদের কাছে যে জিওগ্রাফির প্লেলিস্টে আছে না, ওই জিওগ্রাফির প্লেলিস্টে আপনারা ক্লিক করবেন, সেখানে দেখবেন একদম সবার নিচের দিকে একটা আছে যেটা গত দিনকার ক্লাস, সেখানে থাম্বেল লাগানো নাই, আর একটা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বলে মানে থাম্বেল লাগানোই রয়েছে। ওই দুটো ক্লাস আপনারা করবেন, আশা করি বোঝাতে পারলাম। চলুন, প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটা WBSSC গ্রুপ ডিতে আসা প্রশ্ন। বলছে যে নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি, নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রত্যেক আনসার আপনারা কমেন্টে জানাবেন। অপশান এতে বলছে যে স্বয়ংপোষী, সর্বভুক, পরজীবী নাকি মাংসাশী। তাহলে নিচের কোনটি আমরা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা মানুষের সঙ্গে যায় না আমরা বলতে পারি। চলুন, তাহলে এর এক্সপ্লানেশনটা একটু আমরা দেখি। প্রথমে বলছে যে স্বয়ংপোষী বা স্বপোষী যেটাকে আমরা বলি, স্বয়ংপোষী বা স্বপোষী যেটাকে আমরা বলি স্বপোষী। তাহলে এই স্বপোষী মানে কি? স্বপোষী মানে হচ্ছে তারাই যারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে এবং সেই খাদ্য খেয়ে তারা বেঁচে থাকে, মানে বৃদ্ধি হয়, প্রজনন করতে পারে, তাদেরকে বলা হচ্ছে স্বপোষী। যেমন যত ধরনের উদ্ভিদ রয়েছে, যে শৈবাল রয়েছে, বিশেষ কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তারা হচ্ছে স্বপোষী, মানে তারা নিজেদের খাদ্য তৈরি করে। একদম সিপ্রা ম্যাডাম বলছেন যে যত আমাদের প্ল্যান্ট রয়েছে, যত গাছ রয়েছে, যত উদ্ভিদ রয়েছে, তারা সকলেই হচ্ছে স্বপোষী, কেননা তারা সূর্যালোক, তারপর কার্বন ডাই অক্সাইড, এগুলোর সাহায্যে তারা সালোক সংশ্লেষ করতে পারে এবং সেই সালোক সংশ্লেষের মাধ্যমে তারা তাদের নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে এবং তা থেকে তারা বেঁচে থাকে। তাহলে স্বপোষী আমরা কাদেরকে দেখলাম, স্বপোষী কাদের সঙ্গে যাই, স্বপোষী হচ্ছে আমাদের যত উদ্ভিদ রয়েছে, যত শৈবাল রয়েছে, বিশেষ কিছু ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো হচ্ছে সব স্বপোষী। পরে রয়েছে সর্বভুক মানে যারা হচ্ছে সব খায়, যেমন মানুষ হচ্ছে একটা সর্বভুক, তাই না? যারা সব কিছুই খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হচ্ছে সর্বভুক, মানে মানুষ মাংস খায়, শাক পাতাও খায়, মানে কিছু বাদ নাই ওর, ও যেখানে যা দেবে সব সাটিয়ে দেবে। পরে রয়েছে পরজীবী মানে কি? পরজীবী মানে যারা এর আগে প্রাইমারিতে ছিলেন আর কি, সেখানে পরজীবী সম্পর্কে বলার, হ্যাঁ, পরের ওপর নির্ভরশীল করে বেঁচে থাকে। আচ্ছা, এক্সাম্পল?
উদ্ভিদের ক্ষেত্রে স্বর্ণলতা, আর কি হতে পারে? বলুন। আচ্ছা, আমরা মানুষকে কি পরজীবীর মধ্যে রাখতে পারি, হ্যাঁ কি না? হুম, কি মনে হচ্ছে মানুষকে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মানুষ হচ্ছে পরজীবী আর কি, কেননা মানুষ নিজে তো খাদ্য তৈরি করতে পারে না, সে খাদ্যের জন্য অন্য একজনের ওপর নির্ভর করে বেঁচে থাকে। তো মানুষ অবশ্যই পরজীবী। বা উকুন যদি দেখেন, সেও পরজীবী। তাহলে পরজীবী মানে হচ্ছে যে নিজে একা চলতে পারে না, মানে তার চলার জন্য কারো সঙ্গ লাগবে, তাদেরকে বলা হচ্ছে পরজীবী। আর মাংসাশী মানে কি? মাংসাশী মানে হচ্ছে যারা মাংস খায় আর কি, শুধুমাত্র মাংস খায়। যেমন হচ্ছে বাঘ রয়েছে, চিতা রয়েছে, সিংহ রয়েছে। এরা কি ঘাস পাতা লতা পাতা খায়? নিশ্চয়ই খায় না, এরা মাংস খায়। যেমন মানুষও যদি দেখি, মানুষও মাংস খায়। তাহলে এই যে সর্বভুক, পরজীবী, মাংসাশী, এই তিনটেই কিন্তু মানুষের সঙ্গে যায়। এই তিনটেই যদি দেখি, এই তিনটেই মানুষের সঙ্গে যাই। বাট স্বয়ংপোষী যেটা বা স্বপোষী যেটা, এটা মানুষের সঙ্গে যাবে না। তাহলে অ্যাকর্ডিং টু আনসার আপনারা করবেন অপশান নাম্বার এ, স্বয়ংপোষী। বলুন, বোঝা গেল প্রথম প্রশ্ন যে নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? আনসার করবেন অপশান নাম্বার এ, স্বয়ংপোষী। চলুন পরবর্তী প্রশ্নে আমরা যাব। 15টা প্রশ্ন রয়েছে আপনাদের। চলুন পরবর্তী প্রশ্নের আনসার আপনারা করুন। বলছে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে? চলুন, কি বলছে এখানে? যে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন ডি নাকি ভিটামিন সি, ভিটামিন কে নাকি ভিটামিন এ? অপশন নাম্বার এ, বি, সি, ডি, আনসার করুন আপনারা। চলুন, আনসার কি করেছেন? ভিটামিন ডি না ভিটামিন এ, কোনটা? ভিটামিন, একদম ভিটামিন এ, একদম। তো এখানে রাতকানা যে রোগ আর কি, সে রাতকানা রোগ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ভিটামিন এ এর যে অভাব, সেই ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়ে থাকে। চলুন ভিটামিন সম্পর্কে একটু আমরা দেখে নিই। তো ভিটামিনকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। মানে ভিটামিন এক ধরনের পুষ্টি যা আমাদের শরীর গঠনে সাহায্য করে থাকে, যার অনুপস্থিতিতে আর কি বিভিন্ন ধরনের সংক্রামক রোগ আমাদের শরীরে ঘটে থাকে, সেগুলোই হচ্ছে ভিটামিন। ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এবং আপনারা সেটা প্রত্যেকেই জানেন যে ভাইটামিন বা ভিটামিন, ভিটামিনকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন একটা। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। ফ্যাটে দ্রাব্য, বা ফ্যাট না দিয়ে এখানে আপনার তেল দিয়ে দিতে পারে, তেলে দ্রাব্য, বা এখানে স্নেহ পদার্থ দিয়ে দিতে পারে, স্নেহ পদার্থ, এগুলোতে দ্রাব্য ভিটামিন। ক্লিয়ার? তাহলে আমরা ভিটামিনকে মেনলি দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা জলে দ্রাব্য ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য বা স্নেহ পদার্থে বা তেলে দ্রাব্য ভিটামিন। তো জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো? জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে আপনাদের বি, পি, সি। পি যদিও ভিটামিন নেই আর কি, ঠিক আছে, বি, পি, সি এগুলো হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। এবং এটার জন্য আপনাদের একটা ট্রিক আপনাদের বলেছিলাম যে হ্যাঁ, বি এবং সি, যে আমাদের মুর্শিদাবাদের সদর শহর হচ্ছে বহরমপুর, এবং বহরমপুরের আমাদের বিখ্যাত যে রেলওয়ে স্টেশন, তার নাম হচ্ছে বহরমপুর কোর্ট। তার নাম কি? তার নাম হচ্ছে বহরমপুর কোর্ট, বহরমপুর কোর্ট। তাহলে আমাদের মুর্শিদাবাদের সবচেয়ে বড় রেল স্টেশন বা আমাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের যে রেল স্টেশন, তার নাম হচ্ছে বহরমপুর কোর্ট। এবং সেই বহরমপুর কোর্ট যে রেল স্টেশন আর কি, সেটা অনেকটা নিচু।
তো সেই জন্য কি হয়, যখনই প্রচুর বৃষ্টিপাত হয় আর কি, বহরমপুর স্টেশনের যে রেল পাটরি রয়েছে না, সেখানে জল জমা হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই রেল চলাচলে বা আরও বিভিন্ন জায়গায় আর কি ব্যাপক সমস্যা দেখা দেয়। তো সেখান থেকে একটা মাথায় রাখবেন যে বহরমপুর কোর্টে বৃষ্টির সময় হলেই আর কি, মানে বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় বা জল থেকে যায়। তো সেখান থেকে বহরমপুর কোর্টের এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, মানে হচ্ছে বিসি। তাহলে বিসি হচ্ছে জল, মানে বহরমপুর কোর্ট আপনার নামটা মনে থাকলেই জল মনে থেকে যাবে। তাহলে বিসি এই দুটো হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। এবার এটা আমার বানানোর ট্রিক আর কি, কেননা এটা আমার জায়গা। আপনারা যদি ডিরেক্টলি মনে রাখতে পারেন মনে রাখতে পারেন, বা আপনারা চাইলে আদার্স অন্য জায়গা থেকে প্রচুর ট্রিক সংগ্রহ করে নিয়ে এসে লাগাতে পারেন। তো বিসি, বিসি হচ্ছে কি, এগুলো হচ্ছে জলে দ্রাব্য। বিআরসি বহরমপুর কোর্ট, তাহলে বিসি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, আর বাকি যা আছে সব গুটিয়ে রেখে দিন ফ্যাটে দ্রাব্য ভিটামিন। তাহলে এগুলো হচ্ছে সব ফ্যাটে দ্রাব্য ভিটামিন। তাহলে কে কী থাকছে, এ থাকছে, ডি থাকছে, কে থাকছে, এ ডি কে, আর যাক এই ভিটামিনগুলো এ ডি কে এগুলো হচ্ছে সব ফ্যাটে দ্রাব্য ভিটামিন। এ ডি, আচ্ছা ই রয়েছে, ই কে, এ ডি ই কে এগুলো হচ্ছে সব ফ্যাটে দ্রাব্য ভিটামিন। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। তাহলে আপনাদের প্রশ্ন এখান থেকে আসে যে নিম্নলিখিত কোনটি জলে দ্রাব্য, কোনটি ফ্যাটে দ্রাব্য, এভাবে প্রশ্ন আসে। তাহলে এভাবে যদি প্রশ্ন আসে তাহলে তার আনসার আপনারা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা আপনাদের হবে না। তাহলে এখান থেকে একটা প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় যে আমাদের যে ইউরিন আর কি, বা আমাদের যে প্রস্রাবের সঙ্গে নির্গত হয় কোন ভিটামিন, আমাদের প্রস্রাবের সঙ্গে নির্গত হয় কোন ভিটামিন, আমাকে জাস্ট এটুকু বলুন। সেটা মানে সেই ভিটামিনটা জলে দ্রাব্য হবে নাকি আপনার ফ্যাটে দ্রাব্য হবে? জলে দ্রাব্য হবে। প্রস্রাবের সঙ্গে নির্গত হচ্ছে মানে কি, নিশ্চয়ই জলের সঙ্গে গুলে যেতে পারছে আর কি। তো তখন তারা আপনারা আনসার করবেন অপশান নাম্বার এইটা সি, মানে সি হচ্ছে এমন একটা ভিটামিন যা প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। ঠিক আছে? এবং এই সি ভিটামিন থেকে আরও কয়েকটা পয়েন্ট আপনারা একটু ছোট্ট করে খেয়াল রাখবেন, যদিও ভিটামিনের ওপর থেকে ক্লাস আপনাদের আসবে। তো ভিটামিন সি আপনারা যদি দেখেন, এই ভিটামিন সি মিল্কে পাওয়া যায় না। মিল্ক যেটা রয়েছে সেই মিল্কে পাওয়া যায় না। হ্যাঁ, টক জাতীয় জিনিসে ভিটামিন সি পাওয়া যায়, টক জাতীয় ফলে। টক জাতীয় ফলে আপনারা বেশি পাবেন, কিন্তু মিল্কে ভিটামিন সি পাওয়া যায় না। এটা আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে যে দুধে আপনারা জানেন যে সর্বপ্রকার প্রচুর ভিটামিন থাকে, কিন্তু ভিটামিন সিটা আপনারা দুধে পাবেন না। ক্লিয়ার? শোন, ভিটামিন সম্পর্কে আরও বিস্তারিত ক্লাস আসবে আপনাদের, এখান থেকে একটু দেখে নিই। তাহলে আমরা কি দেখলাম যে রাতকানা যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে। বলুন ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? ভিটামিন কে এর অভাবে একদম, হ্যাঁ হ্যাঁ, রক্তাল্পতা, রক্তাল্পতা। তাহলে ভিটামিন কে এর অভাবে হচ্ছে রক্তাল্পতা। ভিটামিন সি এর অভাবে বলুন স্কারভি। বাহ, ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি। বলুন ভিটামিন ডি এর অভাবে? হ্যাঁ, ছোটদের একদম অস্ট্রিও ম্যালেসিয়া রিকেট, রিকেটটা বেশি দেয় আর কি। তো ভিটামিন ডি এর অভাবে রিকেট। আর একটা জিনিস এখান থেকে খেয়াল রাখবেন, এই যে এত ভিটামিন রয়েছে না, এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম আপনাদের জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? রাসায়নিক নাম। যে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, বি এর রাসায়নিক নাম কি, সি এর রাসায়নিক নাম কি। তো এটার জন্য আপনাদের একটা ট্রিক বলা হয়েছিল, ট্রিকটা কি মনে আছে কারোর? তো ট্রিকটা এরকমই ছিল আর কি, যে ছোটোবেলায় রথ দেখতে খুব ভালোবাসতাম, যদিও বড় হয়ে এগুলো আর হয়ে ওঠে না। তো রথ দেখতে গিয়েছি আর কি, মানে আমাদের বাড়ি আর কি, সেই বাড়ির মোটামুটি 1 কিলোমিটারের ভিতরে একটা ভালো রথ হতো আর কি। তো সেখানে ছোটোবেলায় রথ দেখতে গিয়েছি। রথ দেখতে গিয়ে দেখছি সেখানে বিভিন্ন প্রতিযোগিতা হয়, আপনারা জানেন আর কি, বিভিন্ন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে, প্রচুর
কম্পিটিশান হয়, সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলা, বড়দের খেলা বা আরও বিভিন্ন ধরনের যে ব্যবস্থা বা সেগুলো হয়ে থাকে আর কি। তো সেরকমই ছোটোবেলায় আমি একদিন হ্রদ দেখতে গিয়ে সেখানে একটা কুইজ কম্পিটিশান বা ওই থাকে না মোমবাতি ধরানো কী সব একটা ছিল আর কি, খেলা আর কি। তো সেখানে একটা ট্রফি জিতেছিলাম। তো ছোটোবেলায় আমি ওই হ্রদ দেখতে গিয়ে একটা ট্রফি আমি জিতেছিলাম। তো সেখান থেকে একটা সেন্টেন্স আপনাদের বলেছিলাম যে রথ দেখতে গিয়েছিলাম যেহেতু, তাহলে রথে এক ট্রফি, রথে এক ট্রফি। রথে এক ট্রফি মানে ছোটোবেলায় রথ দেখতে গিয়ে কুইজ কম্পিটিশান হচ্ছিল, সেখানে অংশগ্রহণ করে একটা ট্রফি আমি জিতেছিলাম। তো সেখান থেকে বললাম যে রথে এক ট্রফি, রথে এক ট্রফি। আশা করছি এই যে ছোট্ট একটা বাক্য, এই ছোট্ট বাক্যটুকু আপনাদের খেয়াল থাকবে এবং এখান থেকে আমরা ভিটামিনের যে রাসায়নিক নামগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু দেখব। তো এই রথে এক ট্রফির এই র থেকে আপনারা খেয়াল রাখবেন, র থেকে খেয়াল রাখবেন রেটিনল, রেটিনল। আর রেটিনল কার রাসায়নিক নাম, কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ, একদম। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। পরে রয়েছে থ, থ থেকে আপনারা খেয়াল রাখবেন থিয়ামিন, থিয়ামিন। থিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন বি। হ্যাঁ, ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। পরে রয়েছে এ, বলুন এ থেকে কি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এখানে এ আছে, এ থেকে এরকম আপনার স্পেলিং লাগাতে পারেন বা এরকম, মানে এ অ্যাসকর্বিক, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। পরে বলুন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, একদম ম্যাডাম, ক্যালসিফেরল। তাহলে ক্যালসিফেরল, এটা হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। বলুন ভিটামিন ডি এর পর ভিটামিন ই, ই এর রাসায়নিক নাম কি? ট থেকে ভিটামিন ই এর রাসায়নিক নাম খেয়াল নেই কারোর? টেকোফেরল, টেকোফেরল, টেকোফেরল। তাহলে এটা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। পরে রয়েছে এফ, এফ এর রাসায়নিক নাম কি? এই এফ, ভিটামিন কে এর পর কে রয়েছে? আচ্ছা এ বি সি ডি, আচ্ছা সরি এটা ই এর হবে। হ্যাঁ এটা ই হবে, সরি এটা ই হবে। মানে এটা সিকোয়েন্স অনুযায়ী আছে তো, এটা তাহলে কি হবে? এটা ই হবে। আর এটা হবে এফ থেকে ফাইলোকুইনন, ফাইলোকুইনন, এটা হবে ভিটামিন কে এর রাসায়নিক নাম। তাহলে রথে এক ট্রফি, এখান থেকে আপনারা ভিটামিনগুলোর রাসায়নিক নাম মনে রাখতে পারছেন। যদি এইটুকু খেয়াল থাকে রথে এক ট্রফি, তাহলে আপনি এর আনসার করে আসতে পারবেন। কেননা চারটে আপনি অপশন পাবেন আর কি পরীক্ষায়, চারটে অপশন পাবে। তো আপনাকে জিজ্ঞেস করলো যে ভিটামিন কে এর রাসায়নিক নাম, কে এর রাসায়নিক নাম জিজ্ঞাসা করলো। ভিটামিন কে এর রাসায়নিক নাম জিজ্ঞাসা করেছে। এবার আপনাকে অপশানে দিয়ে দিল আর কি এ বি সি ডি, এভাবে চারটে অপশান আপনাকে দিয়ে দিল। আর ভিটামিন কে মানে এই যে র থে এ বি সি ডি ই, এটা হচ্ছে কে, মানে তার প্রথম অক্ষরটা অবশ্যই ফ হবে। তাহলে ফ দেখবেন কোনটা আছে আর কি, তাই না? ফাইলোকুইনন। আশা করি মনে থাকবে। বলুন বোঝা গেল? চলুন নেক্সট। 3 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, বলছে যে আপনার ক্যারিজ হয়েছে। তাহলে আপনি কার কাছে যাবেন? কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, নাকি ডেন্টিস্ট, নাকি নিউরোলজিস্ট? আপনার ক্যারিজ হয়েছে, তাহলে আপনি কার কাছে যাবেন? তাহলে ক্যারিজটা কি? ক্যারিজটা তাহলে ক্যারিজ আপনারা জানেন যে
আমাদের দাঁতের একটি রোগ যেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সেই রোগটি হয়ে থাকে। তাহলে দাঁতের রোগ মানেই হচ্ছে আপনাকে যেতে হবে কার কাছে? ডেন্টিস্টের কাছে। তাহলে ক্যারিজ যদি আপনার হয় তাহলে আপনি যাবেন কার কাছে? আপনি যাবেন হচ্ছে ডেন্টিস্টের কাছে। আপনার কি হলে আপনি কার্ডিওলজিস্টের কাছে যাবেন? বলুন, কোথায় সমস্যা হলে আপনি কার্ডিওলজিস্টের কাছে যাবেন? হার্ট, একদম ঠিক আছে, একদম হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আপনার যদি সমস্যা হয় তাহলে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে কার্ডিওলজিস্ট। আচ্ছা, অর্থোপেডিক্স, আপনার কোথায় সমস্যা হলে আপনি অর্থোপেডিক্স এর কাছে যাবেন? বলুন কোথায় বলুন ম্যাডাম। অর্থোপেডিক্স একদম হাড় সংক্রান্ত বা পেশি সংক্রান্ত, এই যে আমাদের জয়েন্টগুলো আছে না, এই যে জয়েন্ট আর কি, ঠিক আছে, এই পেশি সংক্রান্ত বা এই জয়েন্ট সংক্রান্ত বা হাড় সংক্রান্ত যে সমস্যা যা কিছু হবে আপনি যাবেন হচ্ছে এই অর্থোপেডিক্সের কাছে। তাহলে এটা লিখে রাখবেন পেশি। পরে রয়েছে নিউরোলজিস্ট। তাহলে নিউরোলজিস্ট আপনি বুঝতেই পারছেন, যেতে হবে হচ্ছে আপনাদের মাথা সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনাকে যেতে হবে নিউরোলজিস্টের কাছে। চলুন, আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে আপনাদের বায়োলজির একটা জায়গা। এবং দেখবেন স্ট্যাটিক জিকের যে জায়গা, স্ট্যাটিক জিকের যে প্লে লিস্টটা আমি দিয়েছি সেই প্লে লিস্টে তপতির যে জিকে রয়েছে, একটা বই রয়েছে তাপতি জিকে একটা বই রয়েছে, তপতির জিকে। সেই জিকে বইটাকে আমি টোটাল কমপ্লিট করিয়েছি, টোটাল। এবং তপতির জিকে তো প্রচুর থাকে, মানে গোটা একটা বই, এবং গোটা একটা বইয়ের মধ্যে প্রচুর জিকে থাকে আর কি। তো সেখানে যেগুলো ভিভিআই আর কি, সেগুলো দেখবেন তলায় সব আন্ডারলাইন করা আছে। যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার জিজ্ঞাসা করা হয়েছে ওগুলো সব তলায় আন্ডারলাইন করা রয়েছে। তো সেই সমস্তটাই আমি করিয়েছি। এবং এই তপতের জিকে থেকে দেখবেন আমি একটা বায়োলজির যে পার্টটা, সেই বায়োলজির পার্টটা আমি করিয়েছি। তো সেখান থেকে আপনারা ওই তপতের জিকের ওই পার্টটা করবেন। আগে একবার ক্লাসটা দেখে নেবেন আর কি। দেখে নেওয়ার পর তারপরে ওই টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। সেই পিডিএফটা গিয়ে পড়বেন। যেগুলো সব পড়ার দরকার নেই, যেগুলো তলায় আন্ডারলাইন করা রয়েছে। একটা বই তো, সেই বইয়ের পিডিএফটা তো, পিডিএফ আপনি স্ক্রল করছেন, যেটা তলায় আন্ডারলাইন করা আছে সেটা পড়বেন, বাকি পড়ার দরকার নেই। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। চলুন। আর ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য এই তপতির জিকে বইটা ভালো বই আর কি, মানে ডব্লিউপি কেপির জন্য তো একদম দুর্দান্ত বই। বইটা পুরো পড়তে পারলে তো এর আগে ডব্লিউপি কেপিতে তো ওখান থেকেই ভরে ভরে প্রশ্ন এসেছে। মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য ভালো বই, এসএসসির জন্য হবে। এবার আমার ওই যে বইটা আর কি, ঠিক আছে, ওটা তো সেই 2022-এর অনেক পুরনো ভার্সন আর কি। এটাতে এখন 2025-এ আর কি নতুন অনেক ভার্সন চলে এসেছে। তো যাই হোক, নতুন ভার্সনে যাওয়ার দরকার নেই, যেটা রয়েছে সেটাকে দিয়েই কাজ চালান। 4 নম্বর প্রশ্ন বলছে যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? তাহলে কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি নাকি আয়ারল্যান্ড? চলুন প্রত্যেকে একটু আনসার করুন। हम थोड़ा पानी पी कर आते हैं। প্রত্যেকে আনসার করুন এটা, যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক?
চলুন, আপনারা আনসার করেছেন প্রত্যেকে যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক। আনসার করেছেন অপশান নাম্বার বি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু, তাই তো? চলুন, তাহলে এটার আনসার কী করবেন আপনারা? আনসার আপনারা করবেন হচ্ছে অপশান নাম্বার বি, ক্যাঙ্গারু হচ্ছে কোন দেশের প্রতীক, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে একটু একটু করে জানান আপনারা যে কানাডার প্রতীক কি? বলুন, কানাডার প্রতীক। জানা নেই কানাডার প্রতীক? না স্যার, এটা জানি না। আচ্ছা, কানাডার প্রতীক এটা হচ্ছে একটা ট্রি আর কি, ঠিক আছে? তারপরে বলে দেন একটা ট্রি, সেটা কোন ট্রি? পাহাড়? হ্যাঁ, ম্যাপেল ট্রি। ম্যাপেল ট্রি, তাই না? তো কানাডার যে প্রতীক সেটা হচ্ছে, আচ্ছা ম্যাপেল ট্রি কি? ম্যাপেল ট্রি, হ্যাঁ সম্ভবত ম্যাপেল ট্রি। চলুন, কানাডার প্রতীক হচ্ছে ম্যাপেল ট্রি। ম্যাপেল ট্রি মানে হচ্ছে গাছ। চলুন, পরে রয়েছে অপশন নাম্বার সিতে রয়েছে ইটালি। বলুন, ইটালির প্রতীক কি? জানি না স্যার, এখানে বলছেন হোয়াইট স্টার। হোয়াইট হোয়াইট স্টার। হোয়াইট স্টার কোনটা? হোয়াইট স্টার, কিন্তু আমি যেটা দেখলাম আর কি, সেটা কি দেখলাম একটা, আপনার ভেল্লা রিপাবলিকা বলে এরকম কিছু একটা। চলুন এটা একটু দেখবেন, ভেল্লা রিপাবলিকা, এটা আবার কি জিনিস কি জানি। চলুন নেক্সট প্রশ্ন আমরা যাই। এটা বলছে যে ওক শাখা দ্বারা তৈরি, মানে ওক শাখা বলতে ওক সম্ভবত কোনো একটা গাছ, সেই গাছের শাখা দ্বারা তৈরি কোনো একটা আসবাবপত্র হয়তো বা হবে। চলুন, রাজস্থানে পাওয়া যায় ওক গাছ। হ্যাঁ রাজস্থানে তো পাওয়া যায়। চলুন পরবর্তী প্রশ্নে আমরা যাব। 5 নম্বর প্রশ্ন বলছে টোফু নিচের কোনটি থেকে তৈরি হয়? কোকোয়া, সয়াবিন দুধের ছাই, দই নাকি কফি? তাহলে টোফু নিচের কোনটি থেকে তৈরি হয়? একদম আপনারা আনসার করছেন অপশন নাম্বার বি, একদমই তাই, সয়াবিন দুধের ছাই। টোফু মানে হচ্ছে অ্যাকচুয়ালি এর মতো, পনিরের মতো, বেশ খেতে বেশ ভালোই লাগে আর কি, প্রচুর হাই প্রোটিন সেখানে থাকে, পনিরের মতো, সেটা হচ্ছে টোফু। এবার পনির তো আমাদের দুধ থেকে হয়ে থাকে, আর এখানে সোয়াবিনের দুধ থেকে হয়ে থাকে টোফুটা। কিন্তু ভ্যারাইটি একই জিনিস, দেখতেও একই রকম। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? রেড সাগর, ডাল লেক, কাস্পিয়ান সাগর নাকি বৈকালের হ্রদ? পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো রেড সাগর, ডাল লেক, কাস্পিয়ান সাগর নাকি বৈকালের হ্রদ? তাহলে পৃথিবীর সবচেয়ে গভীরতম কথা বলছে, মানে ডিপেস্ট এর কথা বলছে। তাহলে ডিপেস্ট আপনারা প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে এই যে এটা বৈকালের হ্রদ, হচ্ছে এটা হচ্ছে ডিপেস্ট।
ডিপেস্ট লেক। ইন দ্য ওয়ার্ল্ড। পরে এখানে উপরে রয়েছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান যদি দেখি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট, কাস্পিয়ান সাগর ওয়ার্ল্ড লার্জেস্ট। এই লেক সম্পর্কিত একটা ক্লাস দেখবেন আমি ডিটেল ক্লাস করিয়ে রেখেছি, আপনারা জিওগ্রাফির প্লেলিস্টে পাবেন। তো সেই জিওগ্রাফির প্লেলিস্টে গিয়ে এই ক্লাসগুলোকে করে নেবেন বা লেকের ক্লাসটাকে করে নেবেন। ডাল লেক, ডাল লেক কোথায় রয়েছে আমাদের? ডাল লেক রয়েছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে ডাল লেক। পরে যদি আমরা রেড সাগরের কথা বলি, বলুন রেড সাগর কোথায় রয়েছে? রেড সাগর, রেড সাগর মানে হচ্ছে রেড সি, যেটা রেড সি আপনারা কোথায় দেখতে পাবেন? মিশর। চলো নীলনদ, রেড সাগর নীলনদ হতে পারে ম্যাডাম, একটু দেখে নেবেন। চলুন, কোন স্তন্যপায়ী ডিম পারে তাই বলছে? ডলফিন, তিমি, প্লেটিপাস নাকি ডুডং? ডুগং। চলুন আনসার করুন। বলছে নিচের কোনটি ডিম পারে তাই বলছে? চলুন, কোন প্রাণী ডিম পারে? আনসার করবেন অপশন নাম্বার সি, সেটা হচ্ছে প্লাটিপাস। বাকিরা ডিম পারে না। আচ্ছা, এর আগে ম্যাডাম যেটা বললেন, এই যে রেড সাগর যেটা, এটা কোন রিভারের সঙ্গে রিলেটেড? আনসার হচ্ছে নীল রিভার, একদমই নীল রিভার। নীল রিভার কোথায় রয়েছে? আফ্রিকা। 8 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের সংবিধানের মূল স্থপতি হিসাবে কাকে বলা হয় বা কাকে ধরা হয়? ডক্টর বি এন রাও, বিতে বলছে ডক্টর বি আর আম্বেদকর, সিতে বলছে এন গোপালস্বামী আয়াঙ্গার, ডিতে বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে ভারতের সংবিধানের মূল স্থপতি হিসাবে কাকে ধরা হয়? চলুন, এটার অ্যান্সার আপনারা কি করছেন, যে মূল স্থপতি হিসেবে আমরা কাকে ধরছি? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর আমাদের যে খসড়া কমিটি ছিল, আমাদের যে ড্রাফটিং কমিটি ছিল, তার যে 7 জন মেম্বার ছিল, সেই 7 জন মেম্বারের চেয়ারম্যান ছিলেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর। অর্থাৎ আমাদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এই ডক্টর বি আর আম্বেদকর। খসড়া কমিটির চেয়ারম্যান, খসড়া কমিটির চেয়ারম্যান আমাদের ভারতীয় সংবিধানের জনক হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর
32 নম্বর আর্টিকেলকে কি বলেছে, যে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছে। 32 নম্বর আর্টিকেলকে। পরে এখানে রয়েছে বিএন রাও। বিএন রাও আপনারা জানেন আমাদের সংবিধানের আইনি পরামর্শদাতা ছিলেন আর কি, ঠিক আছে, আইনি পরামর্শদাতা, আইনি পরামর্শদাতা ছিলেন। আইনি পরামর্শদাতা, আইনি পরামর্শদাতা মানে সাংবিধানিক উপদেষ্টা ছিলেন তিনি। পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদের কথা যদি দেখি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন হচ্ছে আমাদের যে গণপরিষদ ছিল, গণপরিষদের প্রথম স্থায়ী প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রথম স্থায়ী সভাপতি। অস্থায়ীর যদি কথা বলে, গণপরিষদের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সচিদানন্দ সিনহা। আর স্থায়ী ছিল হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইনি, এবং ইনি পরপর 2 বছর মানে 2টি টার্মে আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের ভারতের সংবিধান গৃহীত কবে হচ্ছে? 1949 সাল, একদম। আচ্ছা, যদি কার্যকরের কথা বলে? 1950 সালে। হ্যাঁ, 26শে জানুয়ারি। এই দিনটাকে আমরা কি দিন হিসেবে পালন করি? 26শে জানুয়ারি রিপাবলিক ডে। আমাদের গণপরিষদের টোটাল অধিবেশন কতগুলো হয়েছিল? টোটাল অধিবেশন দেখবো আমরা 11টি। ফার্স্ট কবে হয়েছিল? 1946-এর 9 ডিসেম্বর ফার্স্ট হয়েছিল। আর লাস্ট কবে হলো? 24শে জানুয়ারি, 1950 সালের 24শে জানুয়ারি। ঠিক আছে, তো A to Z আপনারা আমার যে পলিটি ক্লাস রয়েছে সেই পলিটি ক্লাসে সব পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথম থেকে পলিটি ক্লাস বেশি নেইও, মাত্র 14টা ক্লাস আছে পলিটির ওপর থেকে। তো সেই 14টা ক্লাস আপনারা একটু করে নেবেন। মাত্র 14টা ক্লাস পলিটির ওপর থেকে আমার আছে। 9 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত নয়? অ্যামাইবায়োসিস, টাইফয়েড, কলেরা নাকি ডিপথেরিয়া? নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? চলুন প্রত্যেকে আনসার করুন। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? চলুন প্রত্যেকে আপনারা আনসার করেছেন। অপশন নাম্বার সি করছেন, কলেরা। সি করলে কি করে হবে? ঠিক আছে, অবশ্যই কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি? ভিব্রিও কলেরি, তাই না? কলেরিয়া তো ব্যাকটেরিয়া ঘটিত। টাইফয়েড রয়েছে, এটাও ব্যাকটেরিয়া ঘটিত। ডিপথেরিয়া রয়েছে, এটাও ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত নয় কোনটা? ব্যাকটেরিয়া ঘটিত নয় হচ্ছে অপশন নাম্বার এ, অ্যামাইবায়োসিস। অপশন নাম্বার এ করবেন সঠিক আনসার, অ্যামাইবায়োসিস। এটা হচ্ছে একটা পরজীবী দ্বারা ঘটিত রোগ, পরজীবী। আর বাকি যেগুলো দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ,
ব্যাকটেরিয়া ঘটিত। এখানে আপনারা ওই স্ট্যাটিক জিকের যে প্লেলিস্টটা দিয়েছি না, ওখানে ওই যে তপতির জিকেতে চলে যাবেন। তপতির যে বায়োলজি যে পার্টটা আছে, বায়োলজি যে ম্যারাথনটা, ওখানে চলে যাবেন। দেখবেন এগুলো সব করানো রয়েছে, যে কোনগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, কোনগুলো ভাইরাস, কোনগুলো ফাঙ্গি, কোনটা প্রোটোজোয়া, সব বলা আছে সেখানে। তো সেখান থেকে আপনারা সেটাকে করে নেবেন। তাহলে এটার আনসার করবেন অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন, বিগ ব্যাং থিওরি বিশ্লেষণ করে। তাহলে বিগ ব্যাং থিওরি কি বিশ্লেষণ করে? চলুন তাহলে বিগ ব্যাং থিওরি যদি দেখি, ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মহাকর্ষের সৃষ্টি নাকি অণুজীবের সৃষ্টি? তো একদমই তাই। বিগ ব্যাং থিওরি যদি দেখেন, এটা এক্সপ্লেন করে কিসের থিওরি এক্সপ্লেন করে? সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, মানে অরিজিন অফ ইউনিভার্সের যে অরিজিন, মানে কিভাবে ইউনিভার্সের অরিজিন হয়েছে, এটা নিয়ে বিচার বিশ্লেষণ করে হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি কার, কে দিয়েছিল? ল্যামাইটার। ল্যামাইটার দিয়েছিল বিগ ব্যাং থিওরি। ল্যামাইটার কি বলছে? যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা ছিল হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটমের মতো। কিসের মতো ছিল? একটা সিঙ্গেল, বলছে একটা সিঙ্গেল অ্যাটমের মতো ছিল, তাই বলছে একটা সিঙ্গেল অ্যাটমের মতো ছিল। এবং সেখানে স্বাভাবিকভাবেই সেটা এক্সপেন্ড করলো আর কি, ঠিক আছে, বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়ার পর তারপর আস্তে 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 আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। কতদিন আগেকার ঘটনা এটা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে 13.5 বিলিয়ন ইয়ার এগো। আমার জিওগ্রাফির প্রথম ক্লাস ছিল এটাই। 13.5। চলুন পরবর্তী প্রশ্ন, যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রটির সাহায্যে? তাহলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে পারবো ব্যারোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ নাকি সিসমোগ্রাফ? চলুন আনসার করুন। আর শুধু ওটা আনসার করলেই হবে না, তাহলে একটা একটা করে বলুন আপনারা, যে ব্যারোমিটার সাহায্যে কি করা হয়? আচ্ছা, হাইড্রোমিটার জলের কি? আচ্ছা, জলের চাপ। আচ্ছা, এখানে একটা ওডোমিটার বলে একটা থাকে, ওডোমিটার কি জানা আছে? ওডোমিটার, বায়ুর গতি? না না, ওডোমিটার বায়ুর গতি নয়। হ্যাঁ, গাড়িতে থাকে ওডোমিটার। হ্যাঁ, মানে কোনো একটা গাড়ি কতটা দূরত্ব অতিক্রম করছে আর কি, সেটা পরিমাপ করা হয়। পলিগ্রাফ কোনটা? পলিগ্রাফ, ওই পলিগ্রাফ টেস্ট শোনেননি? চলুন তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? এখানে দেখলাম আমরা ব্যারোমিটার বায়ুর চাপ, হাইড্রোমিটার জলের পরিমাণ, পলিগ্রাফ তো দেখলাম ওই যে পলিগ্রাফ টেস্ট করা হয়, কেউ মিথ্যা কথা বলেন না কি বলেন এটা দেখার জন্য। আর আনসার করবেন অপশান নাম্বার ডি, সিসমোগ্রাফ। চলুন পরবর্তী প্রশ্ন, পর্ণমোচী গাছ কি করে? শীতকালে ফুল ফেলে দেয় নাকি শীতকালে পাতা ফেলে দেয়, গ্রীষ্মকালে ফুল ফেলে দেয় নাকি গ্রীষ্মকালে পাতা ফেলে দেয়? পর্ণমোচী মানে হচ্ছে ডেসিডিয়াস ট্রি। তাহলে ডেসিডিয়াস ট্রি কি করছে? হ্যাঁ, তাহলে ডেসিডিয়াস ট্রি যদি দেখি, শীতকালে না কোন কালে? গ্রীষ্মকালে?
শীতকালে পাতা শীতকালে পাতা ফেলে দেয়, মানে হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার। আমার জিওগ্রাফির যে ভেজিটেশনের যে ক্লাস রয়েছে, ভেজিটেশন, সেই ভেজিটেশনে দেখবেন এগুলো সব করানো আছে জিওগ্রাফির ভেজিটেশনে। আপনাদের 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, একটা হচ্ছে জিওগ্রাফির পার্ট থেকে, জিওগ্রাফি, আর একটা হচ্ছে আপনার বায়োলজি। এই দুটো থেকে বেশি প্রশ্ন এসেছে, জিওগ্রাফি আর বায়োলজি। আর জিওগ্রাফি এমনভাবে আপনাদের করানো হয়েছে ও আপনি যা দেবেন সব উদ্ধার হয়ে যাবে। তো জিওগ্রাফির ক্লাসগুলোকে আপনাদের করতে হবে, আর বায়োলজি তো হবেই। তো বায়োলজির ওই যে থিওরিটা বললাম, থিওরিটা করে রাখুন আপনারা। নেক্সট, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার করা হয়? তাহলে মশার জৈব নিয়ন্ত্রণে আমরা পুঁটি মাছ ব্যবহার করব, রুই মাছ, নাকি গ্যাম্বাসিয়া, নাকি কাতলা? আনসার করবেন অপশন নাম্বার সি, গ্যাম্বাসিয়া। আমাদের যে মশা রয়েছে সেই মশার জৈব নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হচ্ছে, একদম অপশন নাম্বার সি। 14 নম্বর প্রশ্ন বলছে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে মিক গ্যাসের কারণে। তাহলে মিকের ফুল ফর্ম জানতে চাইছে এখানে, যে মিথাই, দেখুন সব একদম কমন কমন। চলুন, ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে মিক গ্যাসের নিঃসরণের ফলে, তাহলে সেটি হলো মিকের, মানে জিনিসটা জানতে চাইছে আর কি, স্ট্যান্ডস ফর, এর ফুল ফর্ম মিথাইল আইসোসানায়েট, নাকি মিথাইল আইসোসানানাইট, সায়ানাইট, নাকি সিতে বলছে মিথাইল আইসো সায়ানাইন, নাকি ডিতে বলছে মিথাইল আইসোক্রেট? বলুন আনসার কি করেছেন? মিথাইল আইসোসায়ানাইট, একদম আনসার করবেন বি, মিথাইল আইসোসায়ানাইট। এটা কবে হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনাটা? 1984। কোন দিন হয়েছিল? ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর, 2রা এবং 3রা ডিসেম্বরের মধ্যরাত্রে, 2রা এবং 3রা ডিসেম্বরের মধ্যরাত্রে এই ঘটনাটা ঘটেছিল 1984-এ। ভোপাল কোথায় রয়েছে, কোন স্টেটে রয়েছে ভোপাল? কার ক্যাপিটাল ভোপাল? মধ্যপ্রদেশ, তাই না? মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল। চলো নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন। গ্রিন হাউস গ্যাস আমরা সেই গ্যাসগুলোকেই বলবো যে গ্যাসগুলো আমাদের পৃথিবীটাকে গরম করতে সাহায্য করে, যারা তাপ ধরে রাখার ক্ষমতা রাখতে পারে, সেই গ্যাসগুলোকে আমরা বলবো গ্রিন হাউস গ্যাস। তাহলে মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন, এর মধ্যে মিথেন গ্যাস নয় কোনটা? তাহলে আনসার আপনারা করছেন অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে হাইড্রোজেন, মানে এটা মিথেন গ্যাস নয়, এই গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে বাকি তিনটে তো গ্রিন হাউস গ্যাস, তাহলে এই তিনটে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। চলুন, তো এই ছিল আজকের আপনাদের 15টা প্রশ্ন, যা আপনাদের 2016 এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডিতে আসা প্রশ্ন। তাহলে একটা লেভেল বুঝতে পারলেন যে প্রশ্ন যে 15টা এসেছে কোথা থেকে কেমন কি প্রশ্ন দিয়েছে না দিয়েছে। আপনাদের প্রিপারেশান সেভাবেই চালিয়ে নিয়ে যেতে হবে। প্রশ্ন টাফেস্ট হবে আশা করা যাচ্ছে আর কি। তো টাফেস্ট যদি হয় তারপরেও যাতে আমরা আনসার করে আসতে পারি। মানে আপনি রেগুলারলি কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনাটাকে চালিয়ে যান, রেজাল্টের আশা করা দরকার নেই, রেজাল্ট অটোমেটিক হবে আর কি। আপনি পড়তে পড়তে আপনার লেভেল এমন জায়গাতে নিয়ে যাবেন আর কি, যে আপনি কোনো প্রশ্ন না জানলেও অপশান এলিমিনেট করে আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন। এটা হচ্ছে পাওয়ার আপনার কনসিস্টেন্সি রেখে পড়াশোনা করার। আপনার মধ্যে যদি নলেজ থাকে, একদম ক্লিয়ারলি যদি নলেজ থাকে, সমস্ত জায়গাগুলোর বেস যদি ক্লিয়ার থাকে, আপনি কোনো প্রশ্নের আনসার না জানলেও আপনি অপশানসগুলোকে এলিমিনেট করে তার আনসার করে আসতে পারবেন, যে এই অপশান তো ওই জায়গায় ছিল, তার মানে এ হতে পারে না, এই অপশান তো এই দিকে ছিল, তাহলে এও হতে পারে না, তাহলে নিশ্চয়ই এটা হবে। আর জানার মধ্যে হলে তো হয়ে গেল আর কি, তাই না? তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা। দেখা হচ্ছে আগামীকাল কেন, আজকে রাত্রেই দেখা হবে নতুন একটি ক্লাসের সঙ্গে। সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। চলুন, अभी के लिए इतना ही। হুম। হচ্ছে হবে উপকূলের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি আর সমভূমি অঞ্চল, এই তিনটেই তো? হ্যাঁ, এই তিনটা ওয়েস্ট বেঙ্গলের ওপর থেকে আমি দুটো ক্লাস করিয়েছি, সেই দুটো ক্লাসের ওপর থেকে। হুম। দুটো ক্লাস ম্যাডাম প্লে লিস্টে খুঁজে পেয়েছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই প্লে লিস্টে ওই দুটো ক্লাসকে ভালোভাবে করে ফেলুন। স্যার বলছি কালকে রাত্রে আপার প্রাইমারি ব্যাচে কোন কি ক্লাস আছে একটু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি ওই প্লে লিস্টে যান, প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন। ওই জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির সেকেন্ড পার্ট হয়েছে। ঠিক আছে। হুম। ঠিক আছে, সকলে লেফট করে যান। আচ্ছা, দুটো এক্সাম কখন বললেন? গ্রুপ সি আর ডিডি, কোন গ্রুপ? এই দুটো বললেন। হ্যাঁ, আমি গ্রুপে জানতে পেরে যাবেন, গ্রুপে আছেন, গ্রুপে আপনি জানতে পেরে যাবেন।